নতুন সরকার গঠনের পর গতকাল প্রথম বাজেট পেশ হলো এবং সেখানে দেখা গেল মাইনরিটি খাতে যেই বরাদ্দ টাকা ছিল সেখান থেকে প্রায় 61% টাকা কমানো হয়েছে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিরোধীরা সেটা নিয়ে প্রশ্ন তুলছে, বলছে যে এই যে মাইনরিটিদের খাতে যে টাকা সেটা কমানো, এটাই রাজনীতি বা মাইনরিটিদেরকে ছোট করে দেখা, এই সমস্ত কথা উঠে আসছে। কি বলবো? কোন মাইনরিটির কথা বলছেন? পার্সিরা তো ভারতবর্ষে 1%, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা পার্টিকুলার মাইনরিটি বলতে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের বলছো। আসলে আমরা ভারতবর্ষকে ইনক্লুসিভ ওয়েতে দেখি। আমরা কে মুসলমান, কে পার্সি, কে শিখ, কে ইসাই করে দেখি না। আমাদের সংবিধানে জায়গা আছে যে যার মতো ধর্ম পালন করবে, কিন্তু সরকার যখন কোনো তার নীতি আদর্শ বা নীতি নির্ধারণ করবে সেখানে কোনোদিন কোনো ধর্ম দেখা হয় না। প্রধানমন্ত্রী যখন করোনার সময় ভ্যাকসিন দিয়েছিল, ধর্ম জাত পাত দেখে ভ্যাকসিন দেয়নি। প্রধানমন্ত্রী যখন আবাস যোজনা দেয়, ধর্ম জাত পাত দেখে সেটা দেয় না। পিএম শ্রী বলে যে অত্যাধুনিক পরিকাঠামো স্কুল এডুকেশনের জন্য তৈরি হচ্ছে, সেখানে ধর্ম জাত তৈরি হবে। আমরা বিশেষ করে মাদ্রাসাতে পাঠিয়ে শুধু কি পীরজাদা তৈরি হবে? বাংলায় তো ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সত্যিকারের মানুষ দরকার, ডক্টরেট দরকার, রিসার্চ স্কলার দরকার, বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য দরকার। এমন কোনো ধর্মান্ধ কোনো নীতিতে সরকার নেই। সরকার ডেভেলপমেন্টে বিশ্বাস করে, উন্নয়নে বিশ্বাস করে। সংবিধানে যে উন্নয়নের কথা বলা আছে মানুষের উন্নয়নের জন্য, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার সেই উন্নয়ন করছে এবং সেই উন্নয়নের খাতে সেইগুলো করবে। এবং আমরা যে ইনক্লুসিভ নেচার আমাদের মধ্যে আছে, আমরা তোমার সার্বভৌমত্ব সুখী নেই বলি, মানে কি সবাইকে, সবাই যেন সুখী থাকতে পারে। তো সেটা তো আমার রাজ্যেও তাই। তো এখানে আমরা কোনো পার্টিকুলার বিশেষ করে মুসলমানদের নিয়ে যে রাজনীতি, সেটা বন্ধ হোক। আমরা আব্দুল কালামের মতো মুসলমানদের স্যালুট করি, আর তোমার কাসাবের মতো মুসলমানদের বুলি করি। এটাই ডিফারেন্স বিটুইন পার্টি উইথ ডিফারেন্স, দ্য বিজেপি অ্যান্ড দ্য আদার্স। অনেক সরকারি মাদ্রাসা আছে সেগুলোর সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে যে সে সমস্ত খাতেও তাহলে কি কমানো হবে, কারণ সেখানে ধর্ম শেখানোর সঙ্গে সঙ্গে যে বিজ্ঞান চর্চা সেটাও হয়, সেই সমস্ত বিষয় কি? না, যেটা তো সরকারি, যেটা আছে সরকারি তো সরকারি ব্যাপারই আছে। সরকারি যা আছে সরকারি খাতে যে একটা বিদ্যালয় পায়, মাদ্রাসাও তাই পাবে। কিন্তু আমি বাংলার প্রত্যেক সহ নাগরিকদের, যারা বিশেষ করে মুসলমান সম্প্রদায়, তোমাদের এই চ্যানেলের মাধ্যমে, রাজ্যের মাধ্যমে অনুরোধ করবো যে আপনারা মেইন স্ট্রিমে আসুন। আপনারা আপনার ধর্ম পালন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন, এটা নাকি মেনে চলবে। অপরদিকে আরেকটা বিষয় যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখতে পাই, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গা রাস্তার নাম বা কোনো জায়গার নাম পরিবর্তন, সেই ছাপ আমরা আবার পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। সুরাবর্তী খানের নামে যেই রাস্তাটা ছিল সেটার নাম চেঞ্জ করা হচ্ছে এবং এটা নিয়েও জোর রাজনীতি শুরু হয়েছে। কি বল? বাচ্চার অফ বেঙ্গল মানে বেঙ্গলিতে যে নির্বিচারে হত্যা করেছে, এরকম কোনো ব্যক্তির জন্য রাস্তার নাম হওয়া উচিত? আপনি দিন না, আপনি এপিজে আব্দুল কালামের প্রস্তাব দিন না, যে ভারতবর্ষকে, ভারত মাতাকে জয় বলে, বন্দে মাতরম বলে, জয় হিন্দ বলে। এরকম কোনো সেই শিখ, মুসলমান, খ্রিস্টান, ইসাই যারা যারা আছে সবার নাম দিন। আজকে তো মুখ্যমন্ত্রী একটু আগে ঘোষণা করলেন আপনার বিধানসভায় দাঁড়িয়ে, যে আপনার কার্তিক মহারাজ পদ্মশ্রী প্রাপ্ত, ওনার নেতৃত্বে একটি কমিটি গঠন হবে। তাদের কাছে প্রস্তাব পাঠান না, পাঠিয়ে বিবেচনা করবে সরকার। এবং যারা সত্যিকারের বাংলা এবং বাংলা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষে টুকরে টুকরে হঙ্গে বলে না, সেরকম লোকজনের নামে স্মৃতিসৌধ থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সবটাই হবে। কিন্তু যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছেন, ভারতবর্ষের যারা বাজে চান, ভারতবর্ষের যারা ক্ষতিকারক, তাদের কিছু নামে কোনো কিছু হবে না। ইতিহাস বলছে এই সুরাবর্দী খান, তার নামে দুজন ইনি ছিলেন এবং একজন ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। তার নামকরণেই কিন্তু এই নামকরণটা। আচ্ছা, সেটার মধ্যে একটা যে ইতিহাস এটা পাচ্ছি, যে বিপ্লবী বীণা দাস তাকে ধরিয়ে দিয়েছিলেন। তুমি যে সুরাবর্তীর কথা বলছো সেই সুরাবর্তী, তার জন্য তাকে নাইট উপাধি দিয়েছিল ইংরেজ। তো সুতরাং
বোঝা যাচ্ছে যে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত কারা করেছেন, কোন মানসিকতা ভারতবর্ষকে আজকে দ্বিখণ্ডিত করেছেন দেখে আজকে আমাদের পূর্বপুরুষরা, আমি নোয়াখালীর উদ্বাস্তু পরিবারের সন্তান, আমরা জানি যে ওখানে আমাদের কিভাবে নির্বিচার কেটেছিল। আজকে এই রাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে ভারতবর্ষকে। আজকে সবাইকে মিলে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান না, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টে, প্রত্যেকটা প্রকল্পে, প্রত্যেকটা পলিসিতে এটা আপনি প্রতিফলিত দেখতে পাবেন। এটা শুধু আমরা স্লোগান নিয়ে বলি না, আমরা সেটা কাজ করে দেখাই। অন্যান্য রাজ্য হয়েছে, এবার পশ্চিমবঙ্গ হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এখন দুখণ্ডিত, এবং সেই জায়গা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা তৃণমূল এবং একটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কোশ্চেন করা হচ্ছে, তিনি বলছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, যেই দলটি আজকে ঋত প্রায় মৃত, তো সেই সব নিয়ে কথা বলে আজকে বাংলার মানুষের এবং তোমাদের এয়ার টাইম খরচা করা আমার তো কোনো মনে হয় না। দেখুন, আজকে বাঙালিরা যেভাবে বাঙালি আনার নাম করে একটা লুম্পেন বাহিনী, সেই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যদি কেউ করে থাকে, তার নাম হচ্ছে ওই ব্যক্তি, আমার ব্যক্তির নাম মুখে আনতে আমার ঘৃণা বোধ হয়, যার নাম বললে সেই ব্যক্তি করেছিল। আমি পার্টি সমর্পিত একটি, আমার দায়িত্ব ডায়মন্ড হারবারে ছিল 5 বছর, আমি ওখানে দেখেছি যে মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের ঘর নেই, মানুষের রেশন নেই, মানুষ ভ্যাকসিন পায় না, মানুষ ওষুধ পায় না, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে নানা রকম ভাবে যথেচ্ছ ভাবে আমার তোমার ট্যাক্সের টাকা সরকারি খরচায় কি সব ওখানে ইভেন্ট হয়। ইভেন্ট করে মানুষের মন জেতা যায় না। আজকে দেখতে পাচ্ছেন তো ওনার মডেলের পুষ্পা কেমন ফুসপা হয়ে গেছে। তো এটা হচ্ছে মানুষের রায়। মানুষ সুযোগ পেয়েছে নিজের মতামতটা প্রকাশ করে দিয়েছে, লুম্পেন মাইনে থেকে মুক্ত করে দিয়েছে বাংলাকে, এবং এই মানসিকতা যেন না আসে বাংলায়, তার জন্য মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। সেই আশীর্বাদ আমরা কোনোদিনও ত্রিখণ্ডিত কোনোদিনও সেটাকে খণ্ডিত হতে দেবো না। আমরা বাংলাকে তোমার আবার শ্রেষ্ঠ আসন নিয়ে নেব, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন পাবে।